শুভ সন্ধ্যা। গতদিন একটা ফেসবুক লাইভ করেছিলাম এবং বলেছিলাম যে মাঝে মাঝে এ ধরনের কিছু কথা, কিছু অভিজ্ঞতা নিয়ে ঠিক আপনাদের সামনে বলবো না, বলতে পারেন রেখে যাওয়া। তার কারণ শুধুমাত্র মনুষ্য জীবন কেন, সবকিছুই সতত পরিবর্তনশীল। তো যাই হোক, এবং সেই সঙ্গে একটা কথা গতদিনও বলেছিলাম যে এই ফেসবুক লাইভ, বা জানি না এটা পরে ইউটিউবেও আপলোড করব কি না, এটা একদম আনুষ্ঠানিক কিছু নয়, বলতে পারেন প্রায় ব্যক্তিগত স্তরেরই কিছু কথাবার্তা। গতদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার একটা অভিজ্ঞতার কথা। বাংলাদেশের খুব সুন্দর সুন্দর নাটক হতো, সেরকমই একটি নাটক দেখার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকেও তেমনই আরেকটি নাটক দেখার অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা গতদিনের ভিডিওটা দেখেননি, যদি ইচ্ছুক হন, যদি মনে হয়, তাহলে একবার দেখবেন। আর আজকের যেটা বলার সেটা হলো, আজ থেকে সেটা বোধহয় প্রায় 32-33 বছর আগে যথারীতি বাংলাদেশের নাটকগুলো দেখতাম। তো তেমনই একটি নাটক মনকে খুব নাড়া দিয়ে গেছিল। আসলে কি জানেন, মেয়েদের সঙ্গে হয়তো অতটা হয় না, কিন্তু ছেলেদের সঙ্গে বাবাদের একটা দড়ি টানাটানির ব্যাপার বোধহয় সবসময় থাকে। বাবা একভাবে তার পুত্র সন্তানকে মানুষ করতে চান, আর পুত্রের ভাবনাও হয়তো একটু অন্যরকম থাকে। তারা তাদের মতো করে ভাবতে চায়, তারা তাদের মতো করে এগোতে চায়। তো কোথাও একটা একে অপরকে দেখিয়ে দেওয়ার একটা প্রবণতা বোধহয় থাকেই। যদিও আজ যে নাটকের কাহিনীটা আপনাদের বলবো, সেখানে পুত্র সন্তান নয়, ঘটনাটা কন্যা সন্তানকে নিয়ে। একটি পরিবার, ছোট্ট পরিবার, স্বামী, স্ত্রী আর তাদের মেয়ে, তারা থাকে ঢাকাতে। মেয়েটি একদম বাচ্চা, ধরুন বয়স হবে মেরে কেটে বছর 5-6 বছর বয়স হবে। বাবা উনি একটি চাকরি করেন, আর মা হাউসওয়াইফ। মায়ের বাপের বাড়ি খুলনা জেলার প্রত্যন্ত এক গ্রামাঞ্চলে, বিয়ে হয়ে উনি ঢাকাতে এসছেন। এখন ছোটবেলা থেকেই মেয়েটি দেখে বাবার সঙ্গে মায়ের একটা সংঘাত, এমনকি সেই সংঘাত কখনো কখনো চরম পর্যায়েও নিয়ে নেয়। তো যাই হোক, মেয়েটি এগুলো দেখে, মনে কষ্ট পায়। মেয়েটি সবেমাত্র তখন স্কুলে ভর্তি হয়েছে। একদিন মেয়েটি যখন স্কুল থেকে ফিরছে, দরজা দিয়ে ঢুকতে যাবে, এমন সময় সে দেখে যে তার বাবা তার মাকে একটা চড় মারছে।
বাবার কাছ থেকে মেয়েটা এই জিনিস একেবারেই আশা করেনি যে বাবা মায়ের গায়ে হাত তুলবে, এটা একদম একদম আশা করেনি মেয়েটি। এবং তারপরে ওই মেয়েটির মা, অর্থাৎ ওই বাচ্চা মেয়েটির মা বাচ্চাটিকে নিয়ে তার বাপের বাড়ি চলে যায় খুলনাতে। যেটা বলছিলাম যে একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে তাদের বাড়ি। তো মেয়েকে নিয়ে মা চলে যায় বাপের বাড়িতে, বাবা রয়ে যায় একা ঢাকা শহরে। এইভাবে দিন যায়, মাস যায়, এমনকি বছরও চলে যায়। মেয়েটির মামার বাড়ির অবস্থা খুবই খারাপ, মানে নুন আনতে পান্তা ফুরো এরকম একটা অবস্থা। মেয়েটি ওই খুলনা এলাকারই একটি নামি স্কুলে, একটি বড় স্কুলে ভর্তি হয়, পড়াশোনা করতে থাকে। এবং যত বড় হতে থাকে ততই তার মনে বাবার উপরে একটা ঘৃণা জমা হতে থাকে যে আমার বাবা চরম অত্যাচারী ছিল, এমনকি আমার বাবা আমার মায়ের গায়ে হাত তুলেছিল। তো যাই হোক, এইভাবে বেশ কিছু বছর কেটে যায়, 3-4 বছর 5 বছর কেটে যায়। এমন সময়তে মা অসুস্থ হয়ে পড়ে এবং এমনভাবেই মা অসুস্থ হয়ে পড়েন যে ওখানে রেখে চিকিৎসা করা সম্ভব হয় না। তার মাকে নিয়ে আসা হয় ঢাকা শহরে, কিন্তু মায়ের জেদ ছিল যে তিনি স্বামীর ঘরে ফিরবেন না। তো ঢাকার সবথেকে বড় হসপিটালে মায়ের চিকিৎসা হতে থাকে, কিন্তু আলটিমেটলি মাকে বাঁচানো যায় না। মেয়েটি তার মামার সঙ্গে আবার ফিরে যায় খুলনায়, মাকে ছাড়া। মা মারা যান। আরো কয়েক বছর এইভাবে কাটতে থাকে। তার স্কুল জীবন শেষ হয়। কলেজ জীবনে যখন সে শুরু করবে, দেখা যায় তার যে সাবজেক্ট, সেই সাবজেক্ট খুলনা অঞ্চলে সেইভাবে ভালো পড়ানো হয় এরকম জায়গা নেই। তো তখন জানা যায় যে এই বিষয়ে পড়ার জন্য ভালো জায়গা হচ্ছে ঢাকায়। কিন্তু ঢাকায় তার থাকার কোনো জায়গা নেই। তখন তার মামা তাকে বলে যে তুই একটা কাজ কর, তুই বাবার বাড়িতে থাক, ঢাকাতে থাক। মেয়েটা চিৎকার করে ওঠে, কি বলছো মামা? ওই লোকটার বাড়িতে আমি থাকবো যে আমার মায়ের উপরে চরম অত্যাচার করেছে, যার হাতে আমার মাকে মার খেতে আমি নিজে চোখে দেখেছি, ওই লোকটার বাড়িতে থাকবো? না, এটা কখনো সম্ভব নয়, এটা কখনো হবে না। কিন্তু তার তো কোনো উপায়ও নেই। তখন ঢাকা শহর ভীষণ কস্টলি এবং তার পড়াশোনার যে সাবজেক্ট সে নিয়েছে তার জন্য প্রচুর একটা টাকা খরচের ব্যাপার আছে। তো তখন মামা তাকে অনেক বোঝাবার চেষ্টা করে। শেষ পর্যন্ত যাকে আমরা বলি নিমরাজি হওয়া, মেয়েটি নিমরাজি হয়। তো ঠিক আছে মামা, আমি একটা শর্তে থাকতে পারি, ওই লোকটার সঙ্গে যেন আমার কখনো মুখোমুখি দেখা না হয়, ওই লোকটার যেন আমাকে মুখ দর্শন না করতে হয়। তোর মামা বলল ঠিক আছে, আমি তোর বাবার সঙ্গে কথা বলি, দেখছি। তো তারপরে তাতে আচ্ছা ঠিক আছে, তাই হবে। তোর এবং তোর বাবার ঢোকা বেরোনোর জন্য আলাদা দরজা থাকবে, তোর সঙ্গে বাবার মুখোমুখি দেখা হবে না। তো এরকম শর্তে মেয়েটি তার বাবার বাড়িতে ঢাকাতে আসে। মেয়েটা অসম্ভব ভালো আঁকতো, অসম্ভব ভালো আঁকতো। তা একদিন কলেজ ছুটি ছিল, মেয়েটা ওর যে ঘর, ওই ঘরে বসে তন্ময় হয়ে একটা ছবি আঁকছে। হঠাৎ করে তার ঘোর ভেঙেছে। ঘোর ভেঙে পিছন ফিরে দেখে দরজার পাশে বাবা দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে দেখছে
মেয়ের দিকে। মেয়েটা চিৎকার করে ওঠে, কেন আপনি এসছেন আমার ঘরে? কোন অধিকারে আপনি এই ঘরের দরজায় পা রেখেছেন? বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান, এখনই বেরিয়ে যান এখান থেকে। বাবা মাথা নিচু করে ওখান থেকে চলে যায়। আরো কিছুদিন যায়, আরো কয়েক মাস যায়। একদিন মেয়েটা শোনে বাবার শরীর অসুস্থ। মেয়েটা কিছু যায় আসে না, তার কারণ ওকে তো ওই 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 লোকটিকে তো বাবা বলেই ও মানে না। কি যায় আসবে মেয়েটার? মেয়েটা খোঁজ খবরও নেয় না। আরো কিছুদিন এইভাবে কাটতে থাকে। মেয়েটা জানতে পারে যে বাবা আরো অসুস্থ হয়ে পড়েছে। মেয়েটার কিচ্ছু যায় আসে না। তখন সে তো ওই লোকটাকে ঘৃণা করে, যে লোকটা তার মায়ের গায়ে হাত তুলেছে। আরো কিছুদিন যায়, মেয়েটি শোনে যে বাবা বিছানার থেকে ওঠার আর ক্ষমতা নেই। কোথাও যেন মেয়েটার মনে হয় একবার গেলেও হতো, কিন্তু উল্টো দিকে ওই ছোটবেলার কথাটা মনে পড়ে যায়। বাবা কি করেছিল নিজের চোখে দেখেছে, নিজেকে সংযত করে। ইতিমধ্যে বাবার অসুস্থতার খবর পেয়ে মেয়েটির মামা আসে খুলনা থেকে এবং তাদের বাড়িতে আসে। এসে বাবাকে দেখে। বাবাকে দেখার পরে মেয়েটির সঙ্গেও দেখা করে। মেয়েটিকে বলে, যা একবার বাবাকে দেখে আয়, বাবার শরীর কতটা অসুস্থ শুনেছিস তো নিশ্চয়ই, যা একবার বাবাকে দেখে আয়। মেয়েটি বলে, মামা তুমি এই কথা বলছো? তোমার বোন অত্যাচারিত হয়েছে ওই লোকটার দ্বারা, আর তুমি মামা এই কথা বলছো ওই লোকটাকে আমি দেখতে যাব? না 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 না, আমি যাব না, আমি যাব না ওই লোকটাকে দেখতে। তখন ওর মামা বলে যে দেখ, আজকে প্রায় এই 18-20 বছর ধরে বা 17-18 বছর ধরে যে কথা আমি তোর কাছ থেকে গোপন করে এসছি, আমার মনে হচ্ছে আর গোপন রাখাটা ঠিক হবে না। তার কারণ ওই মানুষটা মৃত্যু শয্যায়। আচ্ছা বলতো, তুই যে এখান থেকে চলে গেলি, মা যে তোকে নিয়ে গেল, তারপরে তোরা যে ওখানে ছিলি, আমাদের আর্থিক অবস্থা তো তুই জানিস। তোর কখনো মনে হয়েছে যে কিভাবে সংসারটা চলতো? খুলনা শহরে সব থেকে দামি যে স্কুল, দামি স্কুল বলতে ভালো পড়াশোনা হয়, কিন্তু দামি যে স্কুল, সেখানে তোর পড়াশোনা, সেই খরচা কিভাবে আসতো? সব থেকে বড় কথা, তুই বাবাকে দেখেছিস মাকে মারতে, কিন্তু তোর মা ছিল তোর বাবার স্ত্রী। বিয়ের পরে তোর বাবা তোর মাকে দেখেছে, চিনেছে, জেনেছে, কিন্তু তোর মা তো আমার বোন। আমি তো খুব ছোটবেলা থেকে ওকে দেখেছি যে কি অসম্ভব ডিম্যান্ডিং, কি অসম্ভব রকচটা, কি অসম্ভব রূঢ় ব্যবহার তোর মার ছিল, এবং কি অসম্ভব অত্যাচার, মানসিক অত্যাচার তোর বাবার উপরে করে গেছে, সেটাও আমরা জানি। কিন্তু তোর বাবা সইতে 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 একদিন এরকম একটা ভুল করে ফেলেছে, আর সেই দিনই তুই সেখানে এসছিলি। এমনকি আজকে যে তুই ঢাকা শহরে পড়াশোনা করছিস, বা এই যে আমরা ঢাকা শহরে তোকে নিয়ে এসছি, সব কিছুর মূলে কিন্তু তোর বাবা। এবং তোর বাবাই বারণ করেছিল যে মেয়ে আমাকে যখন এতটাই ঘৃণা করে, মেয়েকে কিছু বলো না। মেয়েকে যদি বলো, মেয়ে যদি জানতে পারে, তাহলে ও হয়তো পড়াশোনাটাই ছেড়ে দেবে, ওকে কিছু বলো না। তো এরকম আরো নানা ঘটনা, যে ঘটনাগুলো তার মা ঘটিয়েছিলেন, সেগুলো ওর মামা তখন ভাগ্নিকে, অর্থাৎ আমাদের সেই মেয়েটিকে বলে। আমি নাটকটা দেখছিলাম, আমি বলছি সেই সময় আমি বোধহয় ওই ক্লাস
11-12-এ পড়ি হয়তো খুব বেশি হলে, এবং স্বাভাবিকভাবেই আমি বলছিলাম যে সব বিশেষত পুত্র সন্তানদেরই বোধহয় বাবার সঙ্গে একটা মিষ্টি মানে অম্লমধুর সম্পর্ক থাকে, আমারও তাই ছিল। এর পরের দৃশ্যটাই আমাকে সারা জীবনের মতো নাড়া দিয়ে গেছিল। সেটা হচ্ছে যে সব কিছু শোনার পরে মেয়েটি বলে, মামা আমি বাবার কাছে যাব, আমাকে বাবার কাছে নিয়ে চলো। এর পরের দৃশ্যটা যারা আপনারা এই ভিডিওটা দেখছেন তারা কল্পনা করুন, একটা ঘর, সেই ঘরের দরজা দিয়ে মেয়েটি ঢুকছে, আর বাবা যে খাটটায় শুয়ে, এই খাটটা এইদিকে রাখা আছে, মেয়েটি বাবার পায়ের দিক দিয়ে যাচ্ছে, বাবার দিকে এগোচ্ছে। বাবার গায়ে একটা চাদর দেওয়া আছে, চাদর গায়ে দিয়ে রেখেছে, সাদা রঙের চাদর। মেয়েটি ধীরে ধীরে বিছানার পাশ দিয়ে, কল্পনা করুন, মেয়েটি ধীরে ধীরে বিছানার পাশ দিয়ে বাবার মাথার দিকে এগোচ্ছে। এগোতে 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 যখন বাবার মাথার জায়গাতে আসলো, ওই সাদা চাদরটা মাথার ওপর দিয়ে দেওয়া। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। নাটকটি ওখানেই শেষ হয়েছিল, আর ওখানেই শুরু হয়েছিল আমার কান্না। খুব কেঁদেছিলাম, খুব। যেখানে নাটকটি দেখছিলাম তখন আমাদের টিভি ছিল না। টিভি কেন, তখন তখন সবেমাত্র বাড়িতে কারেন্ট এসছে, কিন্তু টিভি ছিল না আমাদের। তো যাদের বাড়িতে নাটকটি দেখছিলাম, আমি আসলে ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে ওই সিঁড়ি দিয়ে, ধরুন দোতলার থেকে একতলায় নামার সময় একটা ভাঁজ থাকে না, ওই জায়গায় এসে একা, মানে যাতে কেউ বুঝতে না পারে, দেখতে না পারে, ওইখানে এসে আমি খুব কাঁদছিলাম। তো যার বাড়িতে দেখছিলাম তিনি এসে আমাকে বুঝতে পারেন, আন্দাজ করতে পারেন। তো যাই হোক, সে কথা এখানে প্রাসঙ্গিক নয়। তো মনে হচ্ছিল যে এই রকম ছোট ছোট যে জিনিসগুলো মনে দাগ কেটে গেছে, সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সেই জন্যেই আজকের এই লাইভটা করা। অনেক সময়তে অনেক ছোট বড় ভুল বোঝাবুঝি অনেক প্রিয়জনের থেকে আমাদেরকে না দূরে সরিয়ে দেয়। যখন আমরা বুঝতে পারি, তখন বুঝি যে অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। কোনো ক্ষেত্রে হয়তো সেই দেরিটা মেকআপ হয়, আবার কোনো ক্ষেত্রে সেই দেরির জ্বালা বুকে নিয়েই সারা জীবন চলতে হয়। সকলে ভালো থাকবেন, আর যদি মনে হয় কিছু বলার আছে, কোনো মন্তব্য আছে, প্লিজ জানাবেন। আবার আসবো এরকম কোনো ঘটনা, কোনো অভিজ্ঞতা নিয়ে, জাস্ট শেয়ার করা। এবং কোথাও একটা বলে শব্দ ব্রহ্ম, শব্দ নাকি কখনো বিনষ্ট হয় না। তো আজকের দিনে ফেসবুক যেভাবে নানা কিছু ফিরিয়ে দেয়, এটাও হয়তো কোনো দিন ফিরিয়ে দেবে। আমি থাকি না থাকি, কেউ না কেউ হয়তো দেখবে। শুভরাত্রি।